পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন, পর্ব সংখ্যা ৩। হাউ ডিয়ার ইউ? তোমার সাহস হয় কি করে সুপ্রভার গায়ে হাত তোলার? সুপ্রভা বাড়ির বউ অন্যায় করলে তাকে শাসন করার রাইট আছে আমার, কিন্তু আমি তোমাকে আমার হাত ধরার রাইট দিইনি। হু আর ইউ টু হোল্ড মাই হ্যান্ড? নোরার ঝাঁঝালো কণ্ঠ কানে যেতেই চমকে উঠল সৌরভ। ভয়ের একটা শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে গেল তার। যে হাতটা সে অজান্তেই শক্ত করে ধরে রেখেছিল তা হঠাৎই ঢিলে হয়ে আসে। সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়, অপরাধীর মতো নোরার হাত ছেড়ে দেয়। নোরার চোখ মুখ কুঁচকে বিরক্ত গলায় বলল, ছি, হাতটাই নোংরা করে দিয়েছে আমার। যেমন ব্রেইনলেস বোন, ঠিক তেমনই তার ব্রেইনলেস ভাই। সৌরভের বুকটা কেঁপে উঠল। নোংরা শব্দটা তার বুকে চাবুকের ন্যায় আঘাত করল, কিন্তু সৌরভ সেটা সবার সামনে প্রকাশ করল না, বরং কণ্ঠে তেজ নিয়ে বলল, আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছেন, তাকে অপমান করছেন। না জানি আমার অবর্তমানে বোনের উপর কতটা অত্যাচার নির্যাতন হয়। সুপ্রভা মুখ বুজে আপনাদের অত্যাচার সহ্য করলেও আমি সহ্য করব না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে এই বাড়ি থেকে নিয়ে যাব। নোরা ঠোঁট বেঁকিয়ে বলে, বাড়িতে নিয়ে গিয়ে বোনকে খাওয়াবে কি? নিজেই তো মাঠে কামলা খেটে খাও, বোনকেও কি মাঠে কামলা খাটাতে সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না নোরা, তার আগেই সপাটে চর পড়ে তার গালে। নোরা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে ঈশিতা চৌধুরীর দিকে তাকায়, ভেজা গলায় বলে, সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিলে মম, তুমি এটা করতে পারলে? তোমার একটুও হাত কাঁপলো না? নিজের মেয়ের অপমানের কথা ভাবলে না তুমি? ঈশিতা চৌধুরী কর্কশ কণ্ঠে বলেন, থাপ্পড় দিয়েছি, বেশ করেছি, এটাই ডিজার্ভ করো তুমি। ভুলটা আমারই, আমি ছোট থেকে তোমাকে শাসন করিনি, আদর দিয়ে তোমাকে এমন তৈরি করেছি যে তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। সৌরভ শোভার ভাই, ও এবাড়ির গেস্ট, গেস্টের সাথে কেমন বিহেভ করছো তুমি? নোরা দাঁতে দাঁত চেপে বলে, গেস্ট মাই ফুড। রাক্ষোভ অপমানে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে সৌরভের। নোরা এক নজর সৌরভের দিকে তাকিয়ে তোরের দৃষ্টি নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, কালাটা কি একটা, দেখলেই গায়ে জ্বালা ধরে আমার। নোরার তিক্ত কথাগুলো ঠিকই কর্ণগোচর হয় সৌরভের। সুপ্রভার কথা চিন্তা করে সে সব অপমান গিলে নেয়। ঈশিতা চৌধুরীর সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে, নোমান ভাইয়ের মৃত্যুর পরেই আমি সুপ্রভাকে নিয়ে যেতে চেয়েছিলাম, আপনারা বোনকে যেতে দেননি। প্রতিশ্রুতি দিয়েছিলেন বোনকে আগলে রাখার। আজ আমার জন্মদিন, বোনকে না জানিয়ে এসেছিলাম তাকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ। আমাকে ক্ষমা করবেন মা, ওই মা। আমি ভাই হয়ে নিজের বোনকে শ্বশুর বাড়িতে নির্যাতিত হতে দেখতে পারি না। আমি বোনকে নিজের সাথে নিয়ে যেতে চাই, আপনি প্লিজ অনুমতি দিন। ঈশিতা চৌধুরী কাতর গলায় বললেন, তুমি ভুল ভাবছো সৌরভ, শুভা আমার কাছে অনেক যত্নে অনেক ভালোবাসায় রয়েছে। আমি তোমার আঙ্কেল দুজনেই শুভাকে অনেক ভালোবাসি। শুভা মোটেও এবারেই নির্যাতিত হচ্ছে না। নোরা ম্যাডাম বোনের গায়ে হাত তুলেছে, বোনকে জানোই তাই বলেছে, এরপরও বলবেন বোন নির্যাতিত হচ্ছে না? মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি বাবা, এটা আমার ব্যর্থতা। তবে নোরা শোভার গায়ে হাত তুলতে পারতো না। তুমি না এলে আমি না হয় তোমার আঙ্কেল ঠিকই ওকে আটকে দিতাম। এরপরও যদি তোমার মনে হয় শোভা এখানে সুরক্ষিত নয়, তুমি ওকে নিয়ে যেতে পারো বাবা। অনেকদিন পর ভাইকে দেখে সুপ্রভার খুব কান্না পাচ্ছিল, কিন্তু সে নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চায়নি, তাই সে আড়ালে দাঁড়িয়েছিল। কিন্তু ঈশিতা চৌধুরীর কথা শুনে সে আর স্থির থাকতে পারে না, ছুটে আসে ভাইয়ের কাছে, ভাইকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমার ঘৃণার থেকে ভালোবাসার মানুষ অনেক বেশি। বাবা মা আমাকে সত্যি অনেক ভালোবাসেন। আমি এখানে ভালো আছি, সুখে আছি। নোরা আর কদিনই বা এ বাড়িতে থাকবে? আজ বিয়ে দিলে কাল থেকে এ বাড়ির মেহমান হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে টেনশন করে নিজের কালো চুল সাদা করে ফেলো না। তোমার এখনো বিয়ে করা বাকি। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আমি এখানেই থাকবো। সৌরভ কিছু বলার আগে নোরা পেছন থেকে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, এই নিয়ে যাও তো তোমার বোনকে। হাড়জোড়ক সবার। মোহনা শেখ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। নোরাকে পুত্রবধূর করার যে স্বপ্ন নিয়ে তিনি বুকের গভীরে লালন করেছিলেন, মুহূর্তে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাড়ির বউয়ের এত তেজ অর্ধত্ব বেমানান। তিনি বরাবরই চেয়েছেন সুপ্রভার মতো এমন মিষ্টি শান্তশিষ্ট মেয়েকে তার ছেলের বউ হিসেবে দেখতে। সুপ্রভাকে তারও মনে ধরেছে, কি মিষ্টি চেহারা, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সুপ্রভার মধ্যে শিয়াদাত শাহরিয়ার বউ হওয়ার সমস্ত গুণ বিদ্যমান রয়েছে, তবুও একটা বিধবা মেয়েকে তিনি ছেলের বউ করবেন না, কিছুতেই না। তিনি শিয়াদাতকে তাড়া দিয়ে বলেন, এদের ফ্যামিলি ড্রামা দেখার কোনো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তুমি প্লিজ বাড়ি চলো বেটা, আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে তোমাকে ব্ল্যাকমেইল করে এখানে নিয়ে আসা।
আমি আমার সব কথা উইথড্র করে নিচ্ছি। তুমি প্লিজ চলো এখান থেকে। শিয়াদাত বাঁকা হেসে বলে, তুমি যত সহজে তোমার বলা কথা উইথড্র করে নিতে পারছো, তত সহজে আমি আমার দেওয়া মন উইথড্র করতে পারবো না আম্মু। সো সরি। মোহনা শেখ একটু নরম হয়ে বলেন, একটু বোঝার চেষ্টা করো বেটা। ঈশিতা চৌধুরী যেখানে সুপ্রভার ভাইয়ের হাতেই সুপ্রভাকে তুলে দিতে নারাজ, সেখানে তোমার হাতে সুপ্রভাকে তুলে দিবে। আর সবচেয়ে বড় কথা, সুপ্রভা তোমাকে বিয়ে করতে রাজি হবে? রাজি না হওয়ার কোনো কারণ নেই আম্মু। আমি একজন প্রফেসর, দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং, কেয়ারিং। আর কি চাই বলো? এরপরও যদি সুপ্রভা রাজি না হয়। শিয়াদাতের মুখের কথা কেড়ে নিয়ে মোহনা শেখ হড়বড় করে বলেন, যদি রাজি না হয় তবে? শিয়াদাত কিছু না বলে সোফায় বসে থাকা সৌরভের পানে চায়। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বসে রয়েছে। নোরা, ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী কাউকেই দেখা যাচ্ছে না। শিয়াদাত নিঃশব্দে সৌরভের পাশে গিয়ে বসে। কুটিল হেসে বলে, হাই সমন্ধি। সৌরভ কপালে চোখ তুলে অবাক গলায় বলে, সমন্ধি? বউয়ের বড় ভাইকে তো সমন্ধি বলা হয়, তাই না? সৌরভ পুনরায় অবাক হয়, বউকে? শিয়াদাত অকপটে বলে, তোমার বোন আমার বউ। সুপ্রভা চা করার জন্য সবাই কিচেনের দিকে পা বাড়িয়েছে। তখনই শিয়াদাতের বলা বউ শব্দটা তার কানে যায়। সে তড়িৎ শিয়াদাতদের দিকে তেড়ে আসে। কঠিন গলায় বলে, সেই তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আমাকে আপনার পছন্দ, আমাকে বিয়ে করবেন, হ্যানত্যান। আপনি কি একবারও জানতে চেয়েছেন আমি কি চাই? শিয়াদাত শাহরি আর কারো চাওয়া না চাওয়ার ধার ধারে না। সে যেটা চায় সেটা নিজের করে নিতে জানে। বলেই শিয়াদাত বাম চোখ টিপ দেয়, ঠোঁট কামড়ে বলে, তুমি চাও বা না চাও, আমি তো তোমাকেই বিয়ে করবো, লাল চমচম।